সবকিছু মিলিয়ে আমার কাছে একটা ভালো মানুষ মনে হয়েছে এবং আজকে এই বর্তমান সময়ে তাকে খুব প্রয়োজন ছিল, খুব প্রয়োজন। আজকে মান্না থাকলে ইন্ডাস্ট্রি হয়তো এই চেহারাটা হতো না। গুণী পরিচালক রায়হান মুজিব ভাই দাবি করেছেন জসিম ভাই ফিল্ম ইনস্টিটিউট আর মান্না ভাই সুপারস্টার। তো জসিম ভাই আর মান্না ভাইয়ের মধ্যে পার্থক্য কতটুকু? বিশাল। তুই হয়তো সবকিছুতে নাম্বার 1 হতে পারিস, মেয়ে মানুষ হিসাবে তুই একটা নীচ, একটা পরচির। এই সব কিছু দাম আমার মায়ের পায়ের ধুলো সমান নয়। তো মান্না ভাইয়ের সাথে আপনি মোট কতগুলো চলচ্চিত্রে কাজ করেছেন? ওনার সাথে কাজ আমার হয়েছে, শুধু মান্না ভাই হিরো ছিল? শুরুতে একটা হয়েছিল ওই যে জানের বাজি, তারপরে সুলতান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, পিতামাতার আমানত। জি, 5টা ছবিতে। 5টা ছবি। হ্যাঁ, মান্না ভাইয়ের সাথে আপনি 5টি চলচ্চিত্রে কাজ করেছেন। তো মান্না ভাইয়ের কয়েকটি গুণের কথা বলুন আমাদের দর্শকদের। গুণ তো বলে শেষ করা যাবে না, উনি অনেক গুণে গুণান্বিত। জি। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য, এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য কি কি করা দরকার, কি করলে ভালো হবে, ইন্ডাস্ট্রির উন্নতি হবে, ছবির সংখ্যা বাড়বে, আর্টিস্টের সংখ্যা বাড়বে, রমরমে থাকবে, জমজমাট থাকবে, এই বিষয়গুলো নিয়ে খুব বেশি বেশি ভাবতেন এবং গবেষণা করতেন। যেটা অন্য সাধারণ কোনো আর্টিস্ট এটা কিন্তু গবেষণা করে না। এখানে কিন্তু অনেক আর্টিস্ট ইন্ডাস্ট্রি লিড করে গেছেন, অর্থাৎ তাদের নামের উপর ছবি চলতো। অনেক আর্টিস্ট আছে না? হ্যাঁ, অনেকে আছে, কিন্তু এগুলো নিয়ে কিন্তু গবেষণা বললাম যে 2জন ব্যক্তি করেছেন। জি। সেই 2জন ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন জসিম ভাই, জসিম ভাইয়ের পরে হচ্ছেন মান্না ভাই। রাইট। তারপরে একজন করেছেন, তিনি হচ্ছেন আমাদের ডিপজল ভাই। হ্যাঁ, উনি কিন্তু গবেষণাগুলো করতেন যে ইন্ডাস্ট্রিকে চাঙ্গা রাখা যায় কিভাবে। রাইট। তো নেক্সট গুণ? আর নেক্সট গুণ হচ্ছে, এটি সবচেয়ে বড় গুণ, আর নেক্সট গুণটা হচ্ছে যে উনি কাজের প্রতি খুব সিনসিয়ার ছিলেন। ওনার একদিনের কোনো শিডিউল যাতে লস না হয়, ব্যাক আপ না হয়ে যায়, ভালোভাবে যাতে কাজটা হয়, সে ব্যাপারে উনি সর্বাত্মক সহযোগিতা করতেন। শুটিং ফেলে কোথাও চলে যাওয়া, খোঁজ গল্প করা, লেট করে আসা, এগুলো কোনো অভ্যাস তার ভিতরে ছিল না। গুড, ভেরি গুড। ওনার কাছে যদি কোনো মেহমান আসতো কোনো জরুরি কথায়, উনি বসে রাখতেন যে ব্রেক আওয়ারে তোমার সাথে কথা বলবো। বাহ, দারুণ। যখন ব্রেক হইতো তখন তাদের সাথে 10-15 মিনিট কথা বলে ছেড়ে দিতেন, বাস, এর বেশি না। আর যদি বেশি কথা থাকে রাত্রে প্যাকআপের পর। রাইট। এই কেউ শিডিউল চাইলে ওই প্যাকআপের পর, সব প্যাকআপের পর। এই জন্য মান্না ভাই রাত জায়গাটা খুব বেশি করতো। ওই যে সোনারগাঁ হোটেলে যে আড্ডা, এটা ওটা সব মিটিং করে তিনি রাখতেন এই কারণে। প্রতিদিন যে মিটিংটা থাকতো তার কারণটা হচ্ছে এইটাই। রাইট। তো পরিসরের প্রতি তার একটা সহানুভূতি ছিল যে কাজটা সুন্দরভাবে হোক, সে যাতে ছবিটা ব্যবসা করতে পারে, ওই একটা ব্যবসা করলে আর্টিস্ট ছবি বানাতে পারে, এরকম একটা উৎসাহ দেওয়া। এবং আরেকটা গুণ ছিল যে যখন যে প্রোডাকশন উনি কাজ করতেন, ওই প্রোডাকশনে যখন ছবিটা রিলিজ হতো, তখন উনি কিন্তু ওই প্রোডাকশনে গিয়ে বসে থাকতেন কোন হলে কত সেল, এটা শোনার জন্য। দারুণ 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 খোঁজ খবর রাখতো যে আমার সিনেমার রেসপন্স কেমন, আমাদের দর্শক কেমন হচ্ছে, কয় টাকা ইনকাম করলো। যখন উনি দেখতো যে না রেসপন্স ভালো, তখন হাসি মুখ নিয়ে উনি বাসা যেতেন। বাহ, দারুণ। খুব বড় একটা তৃপ্তি পেত মনে হয়। হ্যাঁ, বিরাট তৃপ্তি। মানে মনে হচ্ছে যে উনি ছবি প্রডিউসার। রাইট। আরে 10টা ছবির মধ্যে একটা যে ফ্লপ হয় কি যায় আসে, কিন্তু রাইট। তার টেনশন হয়ে যায় সব ছবিটা ফ্লপ গেল কেন। জি। কেন ফ্লপটা গেল, এর কারণ উনি তখন হলে উনি ঘুরতেন। বাহ। হলে ঘুরে দর্শকদের মতামত নিতেন যে ছবিটা কেন খারাপ হচ্ছে, ছবিটা আপনি দেখলেন কেমন লাগলো, ভালো লাগে নাই, কেন ভালো লাগে নাই, এই কারণে ভালো লাগে নাই, কারণটা উনি খুঁজতেন যে কি কারণে ভালো লাগে না, সেটা কিভাবে সংশোধন করা যায় আগামীতে যাতে এরকম ভুল আর না হয়। রাইট রাইট রাইট। এই গবেষণা যদি না থাকে তাহলে আপনি তো ইন্ডাস্ট্রির জন্য কিছু দিলেন না, আপনি শুধু নিয়েই গেলেন। রাইট রাইট, একদম একদম। আর কি গুণ ছিল ওনার? আর গুণ ছিল যে উনি সবাই খুব সম্মান করতেন, পরিচালকদের, বিশেষ করে সিনিয়র পরিচালকদের খুব যথেষ্ট সম্মান করতেন উনি। আর শিল্পীদের সাথেও একই রকম, আমি কখনো দুর্ব্যবহার করতে আমি দেখিনি। সবকিছু মিলিয়ে আমার কাছে একটা ভালো মানুষ মনে হয়েছে এবং আজকে এই বর্তমান সময়ে তাকে খুব প্রয়োজন ছিল, খুব প্রয়োজন। আজকে মান্না থাকলে
ইন্ডাস্ট্রি হয়তো এই চেহারাটা হতো না। মান্না বা জসিম ভাই থাকলে এই চেহারা হতো না। রাইট, এটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। তো মান্না ভাই কি কোনো সময় কোয়ার্জিদের আর্থিক সহযোগিতা বা তার কোনো এরকম কোনো না, এভাবে আমার ঠিক জানা নেই, জি এরকম কোনো কথা আমার কানে আসেনি। উনি যদি ব্যক্তিগতভাবে করে থাকেন সেটা হতে পারে, জি, কিন্তু আমি এটা ঠিক সঠিক বলতে পারবো না। ওকে। গুণী পরিচালক রায়হান মুজিব ভাই দাবি করেছেন জসিম ভাই ফিল্ম ইনস্টিটিউট আর মান্না ভাই সুপারস্টার। তো জসিম ভাই আর মান্না ভাইয়ের মধ্যে পার্থক্য কতটুকু? বিশাল। যেমন মান্না ভাই যেমন ছিলেন তখন মান্না ভাই কিন্তু একাই ফাইট করেছেন, জি, আর জসিম ভাই ওনার তো একটা গ্রুপ ছিল, হ্যাঁ জেমস গ্রুপ, জেমস গ্রুপ। জি, এই জেমস গ্রুপ সাথে ছিল, ওনার শক্তিটা ছিল আরো অনেক বেশি। রাইট, ইন্ডাস্ট্রি পুরোটা ছিল তার হাতে, তার কবজায়, তার কবজায়, হাতের মুঠে। উনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে, হ্যাঁ। কিন্তু উনি কখনো ইন্ডাস্ট্রিকে ভুল পথে উনি চালান নাই। রাইট, আর যে গুণাবলীর কথা মান্নার কথা বললাম, সেম গুণাবলী কিন্তু তার ভিতরে, হ্যাঁ হ্যাঁ। এখানে মানে ওই তাড়াতাড়ি চলে আসা, জি, মনোযোগ সহকারে কাজ করা, কোনো শিডিউল যাতে ফেল না হয়, রাইট, সবগুলো মানে মান্না ভাই সম্পর্কে যা কথা বললাম আমি, জি জি, সবগুলো তার ভিতর ছিল। জি, সাথে প্লাস যেটা ছিল সেটা হচ্ছে যে উনি অত্যন্ত দয়ালু এবং দাতা ছিলেন। প্রচুর প্রচুর সহযোগিতা করতেন উনি ইন্ডাস্ট্রির শিল্পী এবং কলাকুশলীদের। রাইট, সহকারী পরিচালকদের জুতো কিনে দিতেন প্রচুর। আমার যেখানে ঘটা একটা ঘটনা, জানে বাজি ছবিতে, জি, আমার সাথে যে কাজ করছে একজন অ্যাসিস্ট্যান্ট, সে এসেছিল স্যান্ডেল পায়ে। তো জসিম ভাই তার পায়ের দিকে খেয়াল করছেন। ওনার একটা অভ্যাস যে উনি সেটের ভিতরে খুব জমায় রাখতেন, জি, কার শার্ট কিরকম, পকেট কয়টা, কার প্যান্ট কি, কার স্যান্ডেল কি, ওর হেয়ার স্টাইল কি, ওর কাছে গিয়ে ধরতেন, উনি জিজ্ঞেস করতেন এটা এরকম কেন, এটা ওরকম কেন, মানে এরকম উনি মজার লোক ছিল আর কি। জি, সবসময় সেটের ভিতরে একটা মজা উনি করতেই থাকতেন, মানে তার একটা অভ্যাস এটা। বাহ। ওর স্যান্ডেলটা উনি অনেকক্ষণ থেকে খেয়াল করছেন, করার পরে অনেকে বললেন যে সেটা গেল। তাই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মানে ভবিষ্যতের ডিরেক্টর, তোমার পায়ে যদি জুতো না থাকে, স্যান্ডেল পরে তুমি শুটিং করো, তাহলে তো এটা হইলো না বাবা। উনি নাকি শীষ দিয়ে ডাকতো, হ্যাঁ শীষ দিত, কখনো ইশারা দিত, হ্যাঁ কখনো শীষ দিত, কখনো ইশারা দিত। আচ্ছা, আবার হচ্ছে যে বলতো ইংলিশ, তোরে খুবই ইংলিশ লাগতেছে, এরকম কথা নাকি বলতো। আমার ইন্টারভিউতে কয়েকজন পরিচালক বলেছে এই কথা। আচ্ছা, আবার দেখা যে সেটটা খুব সুন্দর, ফার্স্ট ক্লাসে সাজানো হয়েছে, দেখে বলতো ইংলিশ। দারুণ দারুণ, মানে আমরা যারা খুব বললাম ফাইন ফাইন, হ্যাঁ ওটা ভাষা ছিল ওনার ইংলিশ। আচ্ছা, ওকে ফাইন। হলিউড মুভি খুব দেখতেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব মুভি দেখতেন উনি। আচ্ছা আচ্ছা, তখন ওকে ডাক্তার বলতেন স্যান্ডেল কেন পায়, জুতা পরবা, কেটস পরবা, জিন্স পরবা, আর এই শার্ট মাটি, ঢোলাপোলা শার্ট মাটি এগুলো না, গেঞ্জি পরবা, নাহলে হাফ শার্ট পরবা। তখন ছেলেটা বললো যে ভাই এখন তো বলে দিলেন, আমি কিনবো কোথেকে, কেন আওকাত ভাই কি টাকা দেয় না? ওই ছেলে পরিচালক ছিলেন আওকাত ভাই। আচ্ছা, আওকাত ভাই টাকা দেয় না? আওকাত ভাই টাকা দেয়, কিন্তু কথা হচ্ছে ওটা দিয়ে আমি জুতা প্যান্ট কিনবো না ভাত খাবো। আচ্ছা, এটা একটা কথা, চিন্তা করে গেল, এটাও কথা। আচ্ছা ঠিক আছে, কাজ কর। ওকে, কাজ করবো, ব্যাস। ওই দেখা যায় ওখান থেকে উনি বেকার যাবে, ওই ছেলে সাইড দিয়ে ঘেসে যায়, আবার তাকে উপর থেকে এগুলো দেখে যায়, আবার মেকআপ থেকে আবার যখন সেটে আসবে তখন আবারও আসে, একবার দেখে নিয়ে তারপর আবার যাবে। মানে এখন ওইটা সাবজেক্ট হলো ওনার কাছে, মানে ওই দিন ওইটাই সাবজেক্ট, ওই ছেলেকে বারবার দেখা, আর সবাই দেখে আবার হাসে, মজা নেয়। মানে উনি খালি একটা সাবজেক্ট খোঁজে যে কোন দিন কোন সাবজেক্টে পাওয়া যায়, বাস ওইটা নিয়ে মজা করবে, এটাই ছিল তার অভ্যাস। তারপরে শুটিং প্যাক আপ হলো, ওই ছেলেকে বললো যে তুমি কালকে সন্ধ্যার পরে আমার অফিসে আসবে। এখন ওই ছেলে তো খুব একটা বেশি কাজ করে নেই, অল্প স্বল্প কাজ করছে। এখন ও এরকম আমাকে বললো যে ভাই এমনি তোমাকে এরকম ডাকছে অফিসে, কারণ যাবা গেলে তোমার লাভ হবে,
কবে আমার তো ভয় লাগতেছে। ভয়ের কি? ভয় কেন? ভয় কিসের? জি হ্যাঁ, জসিম ভাইয়ের অফিসে আমি যাবো একা, কোনো ভয় নেই, আমি মানুষ তো। জি তো ওনার কাছে যেতে তোমার তো ভয় কেন? যাও, তোমার লাভ হবে। রাইট। তবু সে ভয় পাচ্ছে। এখন তুমি যাও, কিচ্ছু না, অফিসের মধ্যে ঢুকবা, সামনে ম্যানেজার আছে, তাকে খালি বলবা যে একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তোমার নাম তো উনি বলতে পারবে না, ভুলে গেছে, জি যে একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দেখা করতে আসছে, ব্যাস খালি এটুকু বলে দেয়, তুমি বসে থাকবে ওখানে। ও গেছে। পরের দিন এসে আমাকে বললো যে হ্যাঁ গেছি, দেখা হয়েছে, উনি আমাকে 10,000 টাকা দিছে কেটস প্যান্ট কেনার জন্য। বাহ। তখনকার 10,000 টাকা মানে আপনি বুঝেন, জানুয়ারির ছবিটা যখন নির্মাণ হয় তখন আমি তখন চিফ অ্যাসিস্ট্যান্ট, আমার বেতন ছিল 3,000 টাকা, মান্থলি স্যালারি 3,000 টাকা, আর 70 টাকা ছিল কনভেন্স। আচ্ছা, ওইটার দিকে আমি ঢাকা শহরে কিন্তু বাস করতাম, আরামে বাস করতাম। তো সেই সময় 10,000 টাকা অনেক টাকা, অনেক অনেক টাকা। হ্যাঁ, অর্থাৎ আমার 3 মাসের স্যালারি। জি। আর ও কেটস কিনবে, খুব ভালো কেটস কিনলো সে 1,000 টাকা পেয়ে যাবে। রাইট। খুব ভালো জিন্সের প্যান্ট কিনলো 1,000 লাগবে না, তার কম হয়ে যাবে। তো উনি ছিলেন এই মন মানসিকতার লোক। রাইট। কেউ অসুস্থ হয়েছে, কি হয়েছে, আচ্ছা দেখবে, মানে কোন সমস্যার কথা তার কান পর্যন্ত খালি গেলেই হয়। রাইট। যে অমুকে এই সমস্যার ভিতরে আছে, জি ডাকো। আমি মান্নার গুণের সাথে জসিম ভাইয়ের এই গুণটাকে আমি প্লাস করলাম, আর বাকি মান্নার যে কথা বললাম সব গুণাবলী তার ভিতরে ছিল। তবে ওনার যে এত পাওয়ার ছিল ইন্ডাস্ট্রিতে, এত পাওয়ার ছিল, তারপরে উনি কিন্তু কখনো ওই পাওয়ারটাকে মিসইউজ করে নাই, এবং সৎ জায়গায় উনি কাজে লাগিয়েছেন। বাহ। আজকে খুব তাহলে মান্না ভাইয়ের চাইতে জসিম ভাইকে এগিয়ে রাখি আমি। হ্যাঁ, এগিয়ে রাখি জি, সব দিক থেকে, কারণ উনি কিন্তু ইন্ডাস্ট্রিতে ফাইটের জন্ম দিয়েছেন জসিম ভাই। রাইট। তারপর ওনার ক্যারেক্টার যে পরিবর্তনটা, জি, ভিলেন থেকে হিরো হওয়া, রাইট, এটা কিন্তু চারটিখানি কথা না। হ্যাঁ, বিশাল ব্যাপার। সামান্য ম্যাডামের হিরো হওয়া মানে কি? আমার প্রত্যেকটা ছবি কিন্তু হিট, আপনি একটা ফ্লপ ছবি দেখতে পারবেন না। রাইট। এই ছিল জসিম ভাইয়ের সাথে আপনি কয়টা চলচ্চিত্রে? হ্যাঁ, আমার সাথে বেশি এবার কাজ করার সুযোগ হয় নাই, কিন্তু ওনাকে দেখার বা ওনার এইসব অ্যাক্টিভিটিস গুলো দেখানোর সুযোগ আমার হয়েছে অনেক। বাহ বাহ। তার সাথে কাজ হয়েছিল দুটো, একটা ছিল আশিক প্রিয়া, আর একটা হচ্ছে জানের বাজি, এই দুটি কাজ, আর হয়নি। কিন্তু আমি তাকে অনেক কাজ থেকে বহু দেখেছি, শুনেছি, এটার সাথে সবার সঙ্গেই মিশতে হবে, সবার সাথে একরকম মেলামেশা, একই রকম মেলামেশা। উদার মনের মানুষ, খুবই উদার মনের মানুষ। শুধু আপনি কোনো সমস্যা থাকলে, কোনো আবেদন থাকলে ওনার কাছে পর্যন্ত যান, গিয়ে আপনি খালি পেশ করেন, আপনার কাজ হয়ে গেছে। বেশ, বলবো না? আরে আমি তো মূর্খ মানুষ, এত কিছু বুঝি না রে। শুধু বুঝি মানুষের সততাই মানুষকে উপরে তোলে, তাতে সিঁড়ির কোনো প্রয়োজন হয় না। সিঁড়ি দিয়ে কাউকে উপরে তোলা যত কঠিন, নামানো ঠিক ততই সোজা।